হ্যালো এভরিওয়ান। এখন আমরা আরেকটা নতুন টপিক শিখব, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো তার আগে আমাদের কিছু জিনিস, বেসিক জিনিস জানা থাকা লাগবে। মনে করেন আপনার কাছে দুইটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ এবং আরেকটা হইতেছে ওয়াই অক্ষ। সো এটা হইতেছে আমাদের এক্স অক্ষ এবং এটা হইতেছে আমাদের ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে ও বিন্দু জিরো। এখন মনে করেন এই এক্স অক্ষ বরাবর আমাদের একটা রেখা আছে। আমরা প্রিভিয়াসলি জানি যে প্রত্যেকটা রেখার থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি। মনে করেন এই রেখাটার ইকুয়েশন হচ্ছে এ এক্স, সরি এ এক্স না দিই, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি। মনে করেন এটা হইতেছে এই রেখার ইকুয়েশন। এখন আরও একটা রেখা আছে যেটার ইকুয়েশন এরকম বরাবর ইকুয়েশন আছে, এবং আরেকটা রেখা আছে, এই রেখাটার ইকুয়েশন হইতেছে আমার এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস এরকম যে কোনো একটা র্যান্ডম ইকুয়েশন আছে আমাদের কাছে। এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে যখন সলভ করব তখন আমরা কি পাবো, এই যে এই রেখাটা এই রেখাটা এবং এই রেখাটা যে বিন্দুতে মিলিত হয়েছে, এই রেখাটা এবং এই দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, সেই মিলিত বিন্দুর ছেদ বিন্দুটা আমরা পাবো এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে। তো এই পার্টিকুলার সিনারিওর ক্ষেত্রে আমাদের খালি একটাই ছেদবিন্দু পাওয়া সম্ভব। এই পার্টিকুলার সিনারিও কিন্তু এই বিন্দু জাস্ট একটাই সম্ভব। এই বিন্দুটা আমরা এক্স ওয়াই বলতে পারি, এক্স ওয়াই জাস্ট থাকবে এবং এখানে অন্য কোনো বিন্দু থাকবে না। সো এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটা লাইন যখন এরকম ইন্টারসেক্ট করে বা ছেদ করে, তখন আমরা জাস্ট একটা সলিউশন বা একটা বিন্দু পাবো। যদি এখন আমার এরকম হইতো যে লাইন দুইটা একে অপরের সাথে সমান্তরাল অবস্থায় আছে, সো মনে করেন এই লাইনটা এই বরাবর অ্যান্ড দেন এই লাইনটা আমার এই বরাবর আছে, অর্থাৎ দুইটা সমান্তরাল অবস্থায় আছে। সেই ক্ষেত্রে এই দুইটা বিন্দু কি কোথাও একটা একটার সাথে ছেদ করতেছে? না, করতেছে না। সেই ক্ষেত্রে আমাদের প্রথমবার সলিউশন ছিল জাস্ট একটা, এবং এই সেকেন্ড সিনারিওর ক্ষেত্রে আমাদের সলিউশন আসবে জিরো। এখানে সলিউশন করা সম্ভবই না। এই দুইটা রেখার জন্য যে ইকুয়েশন পাবো, ওই দুইটা ইকুয়েশনে কখনো কোনো সলিউশন থাকবে না, অর্থাৎ এদের মধ্যে কোনো ছেদ বিন্দুই নাই। আবার আরেকটা সিনারিও আছে, তৃতীয় সিনারিওটার ক্ষেত্রে মনে করেন, এটা একটু মনোযোগ দিয়ে শুনে, মনে করেন এখানে একটা রেখা আছে, এবং এই রেখার উপর দিয়ে আরো একটা, এক্স্যাক্টলি এই রেখার উপর দিয়ে আরো একটা রেখা আছে। আচ্ছা, এই রেখার উপর দিয়ে আরো একটা রেখা আছে, এই বরাবর যেতেছে। তো এই ক্ষেত্রে এই দুইটা রেখার মধ্যে আমাদের সলিউশন সংখ্যা কত হবে? দুইটা রেখার মধ্যে সলিউশন সংখ্যা বলতে আমি কি বুঝাইতেছি, যে এই দুইটা রেখার মধ্যে ছেদ বিন্দু কয়টা হবে? অবশ্যই অসংখ্য হবে, অসংখ্য, যতটুকু রেখা বড় সেই হিসেবে এই দুইটা রেখার মধ্যে সলিউশন বা ছেদ বিন্দু যেটা বুঝাইতেছি আমি, সেটা ইনফিনিট হবে। সো আমরা তিনটা কেস পাইছি। একটা ক্ষেত্রে আমাদের রেখা দুইটা ছেদ বিন্দু বা সলিউশন জাস্ট একটা, সেকেন্ড কেসে আমাদের কোনো রেখা দুইটার মধ্যে কোনো ছেদ বিন্দুই থাকে না বা সলিউশনও থাকে না। তৃতীয় ক্ষেত্রে রেখা দুইটার মধ্যে অসংখ্য বা ইনফিনিট সলিউশন থাকে। তো এখন আমাদের এই চ্যাপ্টারের কাজ হচ্ছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কাজ হইতেছে, আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে দুইটা ইকুয়েশনের মধ্যে কয়টা সলিউশন থাকে। সলিউশন যদি একটা থাকে তাহলে সেই সলিউশনটাকে আমরা নির্ণয় করব। সলিউশনটা শূন্য সংখ্যক হতে পারে, আবার ইনফিনিটিও থাকতে পারে। আমরা সবগুলোই বের করব ম্যাট্রিক্সের মাধ্যমে। এখন ম্যাট্রিক্সের মাধ্যমে ইকুয়েশন সলভ করার দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে আপনাদের স্লাইডে অ্যাকচুয়ালি মেনশন আছে, আরও ওয়ে থাকতে পারে। একটা হইতেছে আমাদের নর্মাল ডিটারমিনেন্টের মাধ্যমে, ম্যাট্রিক্স মেথড বা ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা যেটা ইউজ করি, যেটা আমরা প্রিভিয়াসলি ইটিসিতে হয়তো শিখে আসছি। আরেকটা হইতেছে আরইএম মেথড। তো আরইএম মেথডটা আমরা পরে কথা বলবো, আপাতত ডিটারমিনেন্ট মেথডটা দেখি। মনে করেন আপনার কাছে এরকম তিনটে ইকুয়েশন আছে, অ্যান্ড আপনাকে বলা আছে এখানে তিনটে ইকুয়েশন থেকে এ বি অ্যান্ড সি এর ভ্যালু বের করতে, নির্ণয় করতে। এখন নর্মালি আমরা সেক্ষেত্রে কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সগুলো থেকে ফার্স্টে আমাদের কোএফিসিয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করা। কোএফিসিয়েন্ট মানে কি? কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ। এখন এ হইতেছে একটা চলক, এবং -5 হইতেছে এ চলকের কোএফিসিয়েন্ট, আবার বি হইতেছে একটা চলক, বি এর সহগকে বা কোএফিসিয়েন্টকে 3, সিও একটা চলক, এটার কোএফিসিয়েন্ট হইতেছে -3। এখন 17 কি? 17 হইতেছে একটা কনস্ট্যান্ট মান। 17 হইতেছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। -5 হইতেছে একটা কোএফিসিয়েন্ট। টেকনিক্যালি কোএফিসিয়েন্টও এক টাইপের কনস্ট্যান্ট মান, বাট যেহেতু এটার সাথে একটা কনস্ট্যান্ট গুণ থাকে, সেজন্য আমরা এটাকে কোএফিসিয়েন্ট বলি। এখন আমাদের কাজ হইতেছে তিনটা ম্যাট্রিক্স তৈরি করা। একটা ম্যাট্রিক্স হবে কোএফিসিয়েন্ট দিয়ে যদি আমি ম্যাট্রিক্স তৈরি করি, সেক্ষেত্রে আমার কি ভ্যালু আছে? ফার্স্টে -5, দেন 3, দেন -3, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমার A4, এর জন্য A জাস্ট 4, অ্যান্ড দেন -3, অ্যান্ড দেন আবার 8। এখানে আমার হচ্ছে 8 প্লাস
5 এর জন্য 5, অ্যান্ড আমার সি এর সাথে কোনো সহগ নাই, তার মানে আমি ধরে নিলাম যে 0 ইন্টু সি আছে, অর্থাৎ আমার সি এর কোএফিসিয়েন্টের মান হতেছে 0। তো আমি এখানে লিখলাম 0। তো এই ম্যাট্রিক্সটা হতেছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমরা আরও একটা ম্যাট্রিক্স তৈরি করব, সেই ম্যাট্রিক্সটা হবে আমাদের চলক দিয়ে তৈরি করব আমরা। সো সেই ম্যাট্রিক্সটা হবে আমাদের, এখানে একটা ম্যাট্রিক্স হইতেছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, আরেকটা হইতেছে আমাদের ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, যেটা আমরা ভ্যারিয়েবল বা চলকগুলা দিয়ে তৈরি করব। সো আমাদের এখানে কি আছে, এ বি সি। তো এ বি সি, আমাদের এখানে যতগুলা ইকুয়েশন থাকবে ততগুলা সারি হবে। আমাদের এখানে 3টা ইকুয়েশন আছে, সো 3টা ইকুয়েশনের জন্য আমাদের 3টা সারি। জিনিসটা কিছু এরকমই। এবং আমরা দেন আরও একটা ইকুয়েশন তৈরি করব। আমরা এখানে কি বলছিলাম, 3টা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে কোএফিসিয়েন্টের জন্য আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করছি, ডান। দেন আমাদের আরেকটা ফ্যাক্টর ছিল ভ্যারিয়েবল বা চলকের জন্য, সেটার জন্যও আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করছি। অ্যান্ড দেন লাস্ট যে কাজ হইতেছে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স তৈরি করা। অ্যাগেইন আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্সও আমরা ভ্যারিয়েবল ম্যাট্রিক্সের মতন তৈরি করবো। ফার্স্ট হইতেছে 17, অ্যান্ড দেন হইতেছে 9, অ্যান্ড দেন হইতেছে আমাদের -2। এটাই হইতেছে আমাদের। এখন আমি যদি এখান থেকে আমি চাইলে কিন্তু আমার ABC এর ভ্যালুটা বের করতে পারবো। এখন এই বাই দ্য ওয়ে কোএফিসিয়েন্ট এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং ভ্যারিয়েবল ম্যাট্রিক্সের গুণফলের সমান আসবে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো আমি যদি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে এ ধরি এবং কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটাকে এক্স ধরলাম, আর আমাদের যে ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটাকে এক্স ধরলাম, আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্সকে যদি বি ধরি, দেন আমি এখান থেকে আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটার ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটা বের করতে পারবো। সো ফার্স্ট আমি কি কাজ করতে পারি, উভয় পক্ষকে আমি এ ইনভার্স 1 দ্বারা গুণ করলাম, সো বি ইন্টু এ ইনভার্স 1। এখন আমরা কি জানি যে একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অবশ্যই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। সো এক্স এর সাথে আমি আইডেন্টিটি গুণ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং আমার এখানে বি এ ইনভার্স 1। এখন কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমি কোনো আইডেন্টি ম্যাট্রিক্স ইউজ করি, গুণ করি, সেক্ষেত্রে আমার কত আসবে, সেক্ষেত্রে কিন্তু আমার ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। সো এখানে আমার আসবে এক্স ইকুয়াল টু বি এ ইনভার্স 1। তো এভাবে কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে পারি। আমার এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এক্স জিনিসটা হবে বেসিক্যালি এখানে কত ছিল, 17 9 -2, 17 9 দেন -2, এন্ড দেন আমার এখানে এ ইনভার্স 1 যেটা আছে সেটা বের করবো। দেন দুইটাকে যখন আমি গুণ করবো, এ ইনভার্স 1 বের করার পরে আমার যে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে 3/1 এর একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। সেখান থেকে আমি এ বি সি এর ভ্যালু বের করতে পারবো, যেটা খুবই ইজি। তো এখান থেকে ইজিলি কোনো আসে না। এখান থেকে আপনাকে বলবে না যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ইউজ করে ইকুয়েশন সলভ করো। আপনাকে নতুন একটা নিয়মে সলভ করতে হবে, সেটা হইতেছে আরইএফ ইউজ করে, যেটাকে আমরা আরইএম মেথড বলতেছি। যখন আমরা আরইএফ ইউজ করবো অথবা আরইএফ ইউজ করবো, তার মানে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই চ্যাপ্টারের জন্য আরইএফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরইএফ না জানলে আমি বলবো যে আরইএফ এর ভিডিওটা কাইন্ডলি একবার দেখে আসেন, দেন এই চ্যাপ্টারটা পড়েন। এখন এই মেথডের কিছু লিমিটেশনস আছে। এদের মধ্যে একটা হইতেছে যে এম যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, সেক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সটা ইউজ করতে পারবো না। আবার এম এর এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমাদের 0 আসে, সেক্ষেত্রে এই সিস্টেমটা কাজ করে না। এবং যত ইকুয়েশন সংখ্যা যত বেশি বাড়ে, আমাদের এই মেথডটা তত বেশি কমপ্লিকেটেড এবং লেন্দি হয়ে যায়। তো সেই জন্যই আমরা আরইএম মেথডটা ইউজ করব। এখন আরইএম মেথডটা জানার আগে আমরা প্রিভিয়াসলি যে 3টা কেস বলছিলাম এখানে ইকুয়েশন দিয়ে, এই 3টা কেস একটু একবার রিকল করেন। তো এই 3টা কেসের জন্য আরইএম এর 3টা মেথড থাকবে। আমরা ফার্স্ট কেস দেখবো এখন। ফার্স্ট কেস হইতেছে যখন আমাদের কেস 1, যখন হইতেছে আমাদের একটা মাত্র সলিউশন পাওয়া গেছিল। একটা মাত্র সলিউশন বলতে কি, মনে করেন আপনাদের এখানে যে 3টে ইকুয়েশন আছে, এই 3টে ইকুয়েশনের এ বি সি এর জন্য আপনি জাস্ট প্রত্যেকটার জন্য একটা করে ভ্যালু পাবেন। হয়তো এ এর ভ্যালু 10 বা কিছু একটা হবে, বি এর ভ্যালু 9 বা এমন কিছু একটা, বা সি এর ভ্যালু 8, অর্থাৎ প্রত্যেকটার জন্য অ্যাটলিস্ট আপনি একটা করে সলিউশন পাবেন। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কেস, যেটা এখন আমরা দেখব। এখন তার আগে আমরা দেখি যে কোনো একটা ম্যাট্রিক্সের উদাহরণ থেকে শুরু করি। এখন আপনাদের সামনে একটা আরইএম মেথডের উদাহরণ আছে। মনে করেন আপনাদের সামনে একটা ইকুয়েশন দেওয়া আছে, এরকম 3টে ইকুয়েশন দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে x1 x2 x2 অ্যান্ড x3 এর মান বের করা। এখন আমাদের এটা করার জন্য যদি আরইএম মেথডের মধ্যে আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা নতুন টাইপের ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন সেটা আমরা কিভাবে তৈরি করব, সেটা খুবই ইজি। ফার্স্ট অফ অল এই ইকুয়েশনটাকে দেখেন। এই ইকুয়েশন থেকে আমাকে একটু কাইন্ডলি চিন্তা করেন আপনারা, যে এই ইকুয়েশন থেকে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কিরকম হবে। যদি আমি একটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করি, আমি কি করব, ফার্স্টে সবগুলা ভ্যারিয়েবলের সাথে যেই কোএফিশিয়েন্টগুলো আছে সেগুলোকে নিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করব। সো 3 6 1, এখানে আমার আছে 2 4 3 2 4 অ্যান্ড দেন 3, অ্যান্ড দেন এখানে আছে কি 1 3 2 1 3 2, অ্যান্ড দেন এখান থেকে আমাদের একটা আসলো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এখন
আমাদের আরেক টাইপের ম্যাট্রিক্স তৈরি করতে পারি। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সকে আমি এ ধরলাম এবং আমরা আরো একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, ভেরিয়েবল ম্যাট্রিক্স। ভেরিয়েবল ম্যাট্রিক্সটা আমরা কিভাবে তৈরি করছিলাম? ভেরিয়েবল ম্যাট্রিক্সে শুধুমাত্র আমার ভেরিয়েবল ম্যাট্রিক্সে শুধু আমাদের x1, আচ্ছা ভেরিয়েবল ম্যাট্রিক্সে আমরা x ধরছিলাম, নট b। ভেরিয়েবল ম্যাট্রিক্সে আমরা x ধরছিলাম, সো x ইকুয়াল টু আমার এখানে আসবে x1, x2 এন্ড দেন x3। ওকে, এখন আমাদের আরেকটা ম্যাট্রিক্স যেটা ছিল, লাস্ট যে ম্যাট্রিক্সটা, সেটা ছিল আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। কনস্ট্যান্ট ম্যাট্রিক্সে কি হবে? 16 এন্ড দেন এখানে 13 এন্ড দেন এখানে আমাদের আবার আছে 16। সো অগমেন্টেড ম্যাট্রিক্স হইতেছে আমাদের যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স থাকে এবং আমাদের যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স থাকে, এই দুইটা ম্যাট্রিক্সকে কাইন্ড অফ একসাথে লেখা। একসাথে লিখে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করি, সেটাকে হইতেছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। কিভাবে আমরা একসাথে লিখি? মনে করেন আমাদের কাছে যে ম্যাট্রিক্সটা আছে, ফার্স্টে আমরা এখানে লিখবো আগের বারের মতন 3 6 1 এন্ড দেন আমাদের এখানে হচ্ছে 2 4 3 এন্ড দেন 1 3 2। সো অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট আমি এখানে নিচে যে একটা দাগ দিব এন্ড দেন 16 13 এন্ড দেন আমাদের এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা আমি লিখতেছি 16 13 এন্ড দেন 16। সো এটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের মধ্যে অগমেন্টেড ম্যাট্রিক্সের মধ্যে আমাদের যে একটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আছে এবং আরেকটা যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আছে, এই দুইটাকে আলাদা করার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করতেছি এবং এখানে আমাদের টোটাল দুইটা ম্যাট্রিক্স একসাথে আছে। তো এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা কিভাবে সলভ করব, কিভাবে বুঝবো যে এটাতে একটা ইউনিক সলিউশন আছে, কেস 1 না কেস 2 না কেস 3, সেটার একমাত্র ওয়ে হইতেছে আরইএফ করা। সো ফার্স্টে আমরা আরইএফ প্রিভিয়াসলিও দেখে আসি কিভাবে করতে হয়। তো আমরা এখন সেই নিয়ম ইউজ করে আরইএফ করব। সো ফার্স্টে আমাদের আরইএফ এর সিস্টেমটাকে আমি একবার জাস্ট রিমাইন্ড দিই। আমাদের যে ম্যাট্রিক্স থাকবে, ম্যাট্রিক্সের মধ্যে যে নন জিরো এলিমেন্টগুলো থাকবে, নন জিরো না, যেসব পিভটগুলো থাকবে, প্রত্যেকটা লাইনে পিভটের নিচের ভ্যালুগুলো জিরো হবে। সো এখানে আমাদের পিভট কি 3 আছে, পিভটের নিচে 3 আছে এবং 3 এর নিচের ভ্যালুগুলো জিরো থাকবে। অ্যান্ড দেন এখানে আমাদের আরেক 3 জাস্ট আমি উদাহরণ হিসেবে বলতেছি, 3 এর বদলে অন্য কিছু থাকতে পারে। তো এখানে মনে করেন আরেকটা ভ্যালু আছে 2 1 এরকম কিছু একটা, অ্যান্ড দেন এখানে আরো একটা ভ্যালু ধরলাম 2। সো 2 এর নিচের ভ্যালুটা আমাকে অবশ্যই জিরো হইতে হবে। অ্যান্ড দেন এখানে আমি আরেকটা ভ্যালু ভাবলাম 9 অ্যান্ড দেন এখানে আমি ভাবলাম 8। তো এখানে আমার এটা একটা আরইএফ। কিভাবে আরইএফ? আমার এখানে পিভট যেটা আছে 3, পিভটের নিচের দুইটা ভ্যালু জিরো আসে, এখানে এইটার ভ্যালু জিরো আসে, আরেকটা পিভটের ভ্যালু নিচের জিরো আসে, আর এখানে আমাদের একটা পিভট আছে, সো এখানে জিরো থাকতেও পারে নাও থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের আরইএফ। এখন আমাদের এখানে যেটা আমি বললাম যে এখানে জিরো থাকতেও পারে নাও থাকতে পারে, দ্যাট মিনস এখানে আমি যদি জিরো আনতে পারি সেক্ষেত্রেও কিন্তু এর একটা আরইএফ হবে, সেক্ষেত্রে এই ম্যাট্রিক্স একটা আরইএফ হবে। সো আপাতত এটা করা যাক। আমাদের টার্গেট হইতেছে 3 এর নিচের ভ্যালুগুলোকে 0 আনা অ্যান্ড দেন এখানে একটা পিভট আনা, 4 এর এখানে জায়গায় একটা পিভট আনা, পিভটের মানটা চেঞ্জ হওয়ার চান্স বেশি, অ্যান্ড দেন সেখানে নিচের ভ্যালুটাকে 0 আনা, অ্যান্ড দেন এখানে এটা 0 হইতেও পারে নাও হইতে পারে। তো আমরা এখন আরইএফটা শুরু করেছি। তো ফার্স্টে আমাদের কাজ কি? ফার্স্টে আমি যেটা করব, 3 এর নিচে আমি দুইটা 0 রেখে দিলাম। কেন 0 লিখেছি? কারণ আমি জানি আরইএফ করলে আমার এখানে নিচে অবশ্যই 0 আসতে হবে। তো সেটাই আমি করব এখন। 3 এর নিচের যে ভ্যালুগুলো 0, এখন 3 ফার্স্ট রো এর সাথে আমার সেকেন্ড রো এর এমন কি ইন্টারঅ্যাক্ট করলে আমার 0 আসে আমি সেটা দেখি। আমার ফার্স্ট রো এর সাথে যদি আমি গুণ করি, 2 গুণ করি, আর ফার্স্ট রো এর সাথে যদি আমি 2 গুণ করি অ্যান্ড সেকেন্ড রো এর সাথে যদি আমি 3 গুণ করি, অ্যান্ড দেন দুইটার মধ্যে যদি আমি একটা বিয়োগ করি, সেখানে কিন্তু আমার 0 আসবে। এর সাথে 2 গুণ করলে আমার 6, এর সাথে 3 গুণ করলে 6, 6 - 6 0। সো তার মানে আমার নতুন R2 টা কি হইতেছে? নতুন R2 এর মধ্যে আমার ফার্স্টে থাকতেছে 2R2, সরি 3R2 হবে, 3R2 মাইনাস 2R1, 2R1। তো আমার এখানে 0 আসছে। এবার তৃতীয় রো এর সাথে কি হয়? তৃতীয় রো এর সাথে আমার কখন 0 আসবে? তৃতীয় রো এর সাথে আমার 0 আনার জন্য আমার যে কাজটা করতে হবে, আমার থার্ড রো এর সাথে আমি জাস্ট যদি এখানে 3 গুণ করে দিই, এটা আমার বেশি ইজিয়ার। এখানে আমি যদি 3 গুণ করে দিই, আর এখানে আমার কিছু করা লাগবে না। আর এবার আমার এখানে কিছু করা লাগবে না, 3 জাস্ট গুণ করলে আমার এখানে 3 হবে। সো দেন আমার এই দুটো বিয়োগ করলে আমার 0 আসতেছে। সো বেসিক্যালি যেটা আমি করব, 3R3 মাইনাস R1। তো এখান থেকে আমরা ডিরেক্টলি ভ্যালুটা বের করতে পারবো। সো এখন দেখেন আমার এখানে 6 তো তার মতোই থাকবে, 6 এবং তার মতোই থাকবে, অ্যান্ড দেন আমার এখানে 16 তার মতন থাকবে। এখন আমার প্রবলেম চেঞ্জ হবে 13 এবং এই নিচের 16টা। এখন আমি ফার্স্ট অ্যাগেন আমার ওই ক্যালকুলেটারে যেই ইয়াটা বলছিলাম, ফার্স্ট আপনারা আলফা টিপ দিবেন, আলফা টিপ দেওয়ার পরে এ তৈরি করবেন। সো যেহেতু এখানে 3 আছে, সো আমার ইকুয়েশনটা হবে 3a মাইনাস 2b। অ্যাগেন আপনারা যদি চান হাতে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এই নিয়মটা সুবিধা হয় বেশি, তো আপনারা এই নিয়মটা চাইলে করতে পারেন। সো সেটা দিয়ে আমি এখন এটাকে পূরণ করব। তো এখানের ভ্যালুটা আমার আসবে 0, অ্যান্ড দেন আমি যখন আবার এই সেম ভাবে ক্যালকুলেটার মান বসাবো অ্যান্ড দেন ইয়া করবো, আমার এটার ভ্যালু আসবে 7,
অ্যান্ড দেন এখানে আমি যদি আবার 16 13 করি আমার আবারও 7 আসতেছে। তো আপনারা আগেই ক্যালকুলেটর করতে পারেন, চাইলে হাতেও করতে পারেন, আপনাদের নিজের ইচ্ছা, আমি ক্যালকুলেটরে সুবিধা হয়। দেন আবার সেম ভাবে করবো, আপনাদের ক্যালকুলেটরে যাবেন, আলফা টিপ দিবেন, আলফা টিপ দেওয়ার পরে 3a, অ্যান্ড দেন 3a দেওয়ার পরে মাইনাস বি দেন মান বসাবেন। সো আমি আবার বসাই দিছি, সেক্ষেত্রে আমার এখানে কি হইতেছে 3a মাইনাস বি, অ্যান্ড শিফট দেওয়ার পরে দেন আমাদের ক্যালক বাটন দিতে হবে, সিএলসি যেটা আছে সেখানে বসাবেন। অ্যান্ড দেন আমাদের এর জন্য কি আছে, আর 3 এর ভ্যালু আছে 3, অ্যান্ড দেন বি এর জন্য আছে আর 1 এর ভ্যালু, আর 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 6, সো 6 দেওয়ার পরে আমাদের ভ্যালু আসতেছে 3। সো ক্যালকুলেটারে আমার বলে দিচ্ছে 3 আসতেছে, অ্যান্ড দেন পরের বার আমার আসবে 5, অ্যান্ড দেন লাস্টের দিকে আমার আসতেছে 7। এখন দেখেন এখানে আমার আরইএফ করার আগে আমাদের প্রবলেম হইতেছে যে আমাদের এখানে 2টা পিভট আছে, একটা পিভট এখানে একটা পিভট আছে, এন্ড দেন এখানে একটা পিভট আছে, আর এখানে আরেকটা পিভট আছে। প্রবলেম হইতেছে আমাদের আরইএফ এর মধ্যে একটা বিষয় হইতেছে যে আমাদের পিভট যেটা আছে তার নিচের ভ্যালুগুলো 0 হয়, এখানে 7 এর ভ্যালু অবশ্যই 0 না, এবং 3টা তো আছে তার মতোই। তো আমি যেই কাজটা করতে পারি, আমি এখানে এই রোটাকে এই এক্স্যাক্টলি এখানে আনতে পারি না, তো সেক্ষেত্রে আমার পিভটের প্রবলেমটা সলভ হয়ে যেতেছে। তো আমি এখন কি করতে পারি, 3 6 এভাবে না করে 3 6 1 তার মতোই থাকতেছে, এন্ড দেন আমার 16 তার মতো থাকবে। আর আমি কি করতেছি, এই থার্ড রোটাকে সেকেন্ড রোয়ের জায়গায় আনতেছি। সো 0 3 5, এন্ড দেন এখানে আমার আবার 7 থাকবে, আর এখানে 0 0 7, এন্ড দেন আমাদের এখানে আবার 7। এখন দেখেন কি হইতেছে আমাদের, একবার জাস্ট করার জন্য, মনে করার জন্য, আমাদের এইটা একটা পিভট, এই পিভটের নিচের ভ্যালুগুলো আমার 0 আসতেছে, এটা একটা পিভট, এটা নিচের ভ্যালুগুলো আমার 0 আসতেছে, আর এটা একটা পিভট, এটা নিচের আর কোনো রো নাই, সো এখানে আমার 0 আনা ম্যান্ডেটরি না। তো এটাই হচ্ছে আমাদের আরইএফ এখন ডান। এখন আমরা আরইএফ তো বের করলাম, আরইএফ বের করে আমরা কিভাবে বুঝবো যে এই ম্যাট্রিক্স থেকে আমাদের ম্যাট্রিক্সের 3টা কেসের মধ্যে যে আমরা ফার্স্ট কেস নিয়ে কাজ করতেছি সেটা আমরা কিভাবে বুঝবো? এক্সামে তো আমাদের যে কোনো একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এটার সলিউশন বের করো, সেই ক্ষেত্রে এটা ফার্স্ট কেস হতে পারে যেখানে আমাদের মাত্র একটা সলিউশন, সেকেন্ড কেস হতে পারে যেখানে আমার মাত্র কোনো সলিউশনই নেই, আবার থার্ড কেস হতে পারে যেখানে আমার ইনফিনিট সলিউশন ছিল। তো সেটা করার জন্য বেস্ট ওয়ে কি, সেটার জন্য আমাদের এখন একটা কন্ডিশন জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা কতটুকু, অগমেন্টেড ম্যাট্রিক্সটা হচ্ছে পুরো এতটুকু, ম্যাট্রিক্সটা হচ্ছে অগমেন্টেড পুরো ম্যাট্রিক্সটা, এন্ড দেন আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স কতটুকু, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে আমার এতটুকু অংশ। এই অগমেন্টেড ম্যাট্রিক্সের এই দাগটার বাম পাশে হচ্ছে আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এন্ড দেন আমার এতটুকু অংশ হইতেছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। সো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হইতেছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হবে। সো র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স কত আসতেছে দেখেন, অগমেন্টেড ম্যাট্রিক্সের মধ্যে আমার পূর্ণ সংখ্যা পিভট কয়টা আছে, এটা একটা পিভট, এটা একটা পিভট, এন্ড দেন এখানে আরেকটা পিভট আছে। সো সম্পূর্ণ অগমেন্টেড ম্যাট্রিক্সের মধ্যে আমার পিভটের সংখ্যা 3টা। সো অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমি সেম এটা লিখতে পারি। এখন আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের মধ্যে কত আসতেছে র্যাঙ্ক অফ কোএফিশিয়েন্ট দেন আমার এখানে আসতেছে সেটাও 3 আসতেছে, কারণ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সও এতটুকুর মধ্যেও আমার র্যাঙ্ক কিন্তু 3 আসতেছে। সো সেটা আমরা হয়ে গেলাম। এখন আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবল কয়টা ছিল এখানে, x1 x2 x3 টোটাল 3টা ছিল। সো নাম্বার অফ ভ্যারিয়েবলস আমার আসতেছে 3টা। যখন আমি দেখব যে এই 3টা আমার ভ্যালু আসছে, যে এখানে আমার এইখানে 3টার ভ্যালুই আমার এক্স্যাক্টলি সেম আসছে, 3টার ভ্যালু এক্স্যাক্টলি সেম আসছে, তখন আমি বলতে পারবো যে ম্যাট্রিক্সটা একটা কনসিস্টেন্ট সিস্টেম আছে। ম্যাট্রিক্সের সিস্টেমটা হইতেছে একটা কনসিস্টেন্ট অ্যান্ড দেন এই ম্যাট্রিক্সের সলিউশন একটা ইউনিক সলিউশন থাকবে। এখন আমি আরেকবার রিক্যাপ করি, যখন আমাদের যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা ফার্স্টে আরইএফ বের করব, আরইএফ বের করার পরে এই ম্যাট্রিক্সের অগমেন্টেড ম্যাট্রিক্সের মধ্যে র্যাঙ্কটা বের করতে হবে। একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কি, আমরা জানি যে ম্যাট্রিক্সে যত সংখ্যক পিভট থাকে, এই ম্যাট্রিক্সের 3 অগমেন্টেড ম্যাট্রিক্সের মধ্যে, অর্থাৎ পুরো এতটুকুর মধ্যে আমার র্যাঙ্ক আছে 3টা। এখানে একটা র্যাঙ্ক, এখানে একটা পিভট, সো আমার র্যাঙ্ক হইতেছে 3টা, সো র্যাঙ্কের ভ্যালু হইতেছে আমার 3, এন্ড দেন আমার কাজ হইতেছে এতটুকু ম্যাট্রিক্সের মধ্যে বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের মধ্যে আমার র্যাঙ্কের মান বের করা। সেই ক্ষেত্রেও আমার সেম পাইতেছি 3, তো আমার এখানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ভ্যালুটাও আমি 3 রাখলাম, এন্ড দেন নাম্বার অফ ভ্যারিয়েবলটা চেক করা, নাম্বার অফ ভ্যারিয়েবল কয়টা সেটাও আমার 3 আসতেছে। সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা একটা কনসিস্টেন্ট ইউনিক সিস্টেম সলিউশন থাকবে। এখন যখন আমি বলবো যে ইউনিক সলিউশন থাকবে, তার মানে এখন আমাকে এটার
সলভগুলো বের করতে হবে। সো ফার্স্টে আমরা কি করতেছি, আমরা ফার্স্ট যে কাজটা করবো সেটা সবচেয়ে সহজ ভ্যালুটাকে চুজ করব। এখানে আমাদের ফার্স্টের সবচেয়ে সহজ হবে লাস্টের রোটা, কারণ এখানে দুইটা ভ্যালু জিরো আছে। সো আমি কি করতে পারি, জিরো ইন্টু ইকুয়েশন যদি আমি এখান থেকে তৈরি করি, জিরো ইন্টু এক্স ওয়ান, সো এটা থাকবে না, না লেখা একই কথা। দেন জিরো ইন্টু এক্স টু, সেটাও আমার না লেখা একই কথা, কিন্তু আমার এখানে লাস্টে থাকতেছে সেভেন এক্স থ্রি, সেটা আমি ডিরেক্টলি লিখতে পারতেছি। এবং সেভেন এক্স থ্রি এর সাথে কোফিশিয়েন্ট কত আছে এখানে, সেভেন। সো আমি এটা ডিরেক্টলি লিখতে পারি যে সেভেন এক্স থ্রি ইকুয়াল টু সেভেন। তো আমার আলটিমেটলি এক্স এর ভ্যালুটা কত আসবে, এক্স থ্রি এর ভ্যালুটা আসবে আমার ওয়ান। এখন আমি সেকেন্ড লাইন থেকে আরও একটা ইকুয়েশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমার থ্রি এক্স টু প্লাস ফাইভ এক্স থ্রি, এক্স থ্রি এর ভ্যালু আমাদের কত আসছে, ওয়ান। সো আমি ডিরেক্টলি ফাইভে লিখে দিলাম, এবং আমাদের এখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের মান কত আসে, আবারও সেভেন আসছে। সো সেভেন। এখান থেকে আমি এক্স টু এর ভ্যালুটা বের করতে পারি। আমার এক্স টু এর ভ্যালুটা যদি আমি এখান থেকে বের করি, সেই ক্ষেত্রে আমার আসবে নাইন। এক্স টু এর ভ্যালুটা আমার আসবে নাইন, এখান থেকে এটা হ্যাঁ নাইনের মতনই আসবে। আচ্ছা ওয়েট, একটা ভুল করছি আমি, এখানে সেভেন থাকার কথা না। আচ্ছা এখানে জিরো থ্রি ফাইভের সাথে আমার সেভেন আসবে না, জিরো থ্রি ফাইভের সাথে আমার এখানে থার্টি টু আসবে। সো জিরো থ্রি ফাইভ থার্টি টু, এখানেও সেমভাবে আমার সেভেন থাকবে না, আমার থাকবে হইতেছে থার্টি টু। অ্যান্ড দেন তবু আমাদের কোনো জিনিসই চেঞ্জ হইতেছে না, জাস্ট আমাদের এখানে ভ্যালুটা চেঞ্জ হবে। সরি, এখানে সেভেন থাকবে, জিরো জিরো সেভেনের সাথে আমার সেভেন থাকবে, জিরো জিরো সেভেনের সাথে আমার সেভেন থাকবে, থাকবে না হচ্ছে আমার থ্রি ফাইভের সাথে, জিরো জিরো সেভেনের সাথে এখানে থ্রি ফাইভ, হ্যাঁ। সো এখানে হবে আমার থ্রি টু, সরি ফর দ্যাট। সো অ্যাগেইন আমাদের এক্স থ্রি ভ্যালুটা সেভেন আসছে, বাট এখানে আমাদের সেভেন থাকবে না, এন্ড দেন এখানে আমাদের থাকবে হচ্ছে থার্টি টু। সো হ্যাঁ, এভাবে করলে আমাদের এক্স টু এর ভ্যালু নাইন আসতেছে। এখন আমরা এক্স থ্রি এর ভ্যালুটা বের করবো। এক্স থ্রি এর ভ্যালুটা কি, থ্রি এক্স ওয়ান প্লাস সিক্স এক্স টু প্লাস সিক্স এক্স টু প্লাস কত, এক্স থ্রি, প্লাস এক্স থ্রি ইকুয়াল টু সিক্সটিন, এক্স থ্রি ইকুয়াল টু সিক্সটিন। এখন আমার কাছে এক্স ওয়ান এর ভ্যালু আছে, এক্স টু এর ভ্যালু আছে, তো আমি অবভিয়াসলি এক্স ওয়ান এর ভ্যালুটা বের করতে পারবো, অ্যান্ড হিসাব করে আমার এক্স ওয়ান এর ভ্যালু মাইনাস থার্টিন আসবে। তো এটাই ছিল আমাদের ফার্স্ট কেস থেকে কীভাবে বের করতে হয় আমরা শিখলাম। এখন একটা জিনিস হচ্ছে কি, আপনাদের যদি এক্সামে দিয়ে দেয় এই ইকুয়েশনটাকে, ফার্স্টে তো এইভাবে তো অবশ্যই সলভ করতে হবে, কিন্তু এটা ঠিক আছে কিনা কীভাবে বুঝবেন, আপনাদের ক্যালকুলেটারে যাবেন, ক্যালকুলেটারে যাওয়ার পরে আমার ক্যালকুলেটার হচ্ছে মডেল এফ এক্স 991EX, ওখানে যাওয়ার পরে মোডে টিপ দিবেন, মোডে যাওয়ার পরে আপনাদের দেখবেন একটা বাটন আছে রেড কালারের এতে। সো সেটা হচ্ছে আমাদের মাইনাসের বা ব্রেকেটে মাইনাসের উপর একটা বাটন থাকবেন, সেখানে দেখবেন রেডে এ, সেখানে টিপ দিবেন। সেখানে দেওয়ার পরে আপনার কোশ্চেন আসবে যে এটা ওয়ান এবং টু এর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। আমরা চুজ করবো, আমরা এখানে কিন্তু কোনো পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করতেছি না, প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যে আমার এক্স এর ভ্যালু অবশ্যই পাওয়ার থাকবে ওয়ান। সো আমরা পলিনোমিয়াল ইকুয়েশনে কাজ করতেছি না, সো আমাদেরকে ওয়ান প্রেস করতে হবে। এখানে আননোন ভ্যারিয়েবল কয়টা আছে, আননোন ভ্যারিয়েবল আমাদের তিনটা আছে, সো আপনি এখন থ্রি দিবেন, অ্যান্ড দেন জাস্ট নর্মালি ইকুয়েশনটা বসাবেন। অ্যাগেন আপনাদের সহগ কিন্তু ঠিক রাখতে হবে, প্রথম এক্স ওয়ানের সহগ কত, থ্রি, এরপরের এক্স টু এর সহগ কত, সিক্স, এরপর এক্স থ্রি এর সহগ কত, ওয়ান বসাবেন, অ্যান্ড দেন আমাদের কনস্ট্যান্টের ভ্যালু 16। অ্যাগেন এক্স্যাক্টলি এই ফর্মেটে কিন্তু থাকতে হবে, নাহলে যদি আপনি যদি এরকম হতো যে 16টা এই সাইডে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিহ্নটা চেঞ্জ করে নিতে হবে, অথবা এই ফর্মেটে আপনারা নিয়ে আসবেন, দেন ইকুয়েশনগুলো সিরিয়ালি বসাবেন। অ্যান্ড দেন আমাদের টু এক্স ওয়ানের জন্য আমাদের টু বসাবো, ফোর বসাবো, থ্রি বসায় ইকুয়াল দেবো, অ্যান্ড দেন থার্টিন, অ্যান্ড দেন ওয়ান, থ্রি, টু, অ্যান্ড দেন আবার সিক্সটিন। তো তখন আপনাদের ক্যালকুলেটারে এক্স্যাক্টলি এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি তিনটার ভ্যালু কিন্তু দিয়ে দিবে। অ্যান্ড অবভিয়াসলি আপনারা এই ম্যাথটা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারবেন না, আপনারা জাস্ট ক্যালকুলেটারকে ইউজ করবেন শিওর হওয়ার জন্য অ্যান্সারটা, যে আপনাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। যদি আপনারা ক্যালকুলেটার ইউজ করেন, আপনাদের টিচার মার্ক কাটবে, আমার মতো মার্ক কাটা উচিত। তো আপনারা অ্যাগেন ক্যালকুলেটার ইউজ করবেন না, জাস্ট ইয়াভাবে ব্যবহার করবেন, নর্মালি সলভ করবেন, অ্যান্ড দেন সেখান থেকে অ্যান্সারটা শিওর হবেন। এখন মনে করেন আপনাদের কাছে আরও একটা উদাহরণ দেওয়া আছে, টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স, এরকম করে ইকুয়েশন দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড এর মান বের করা, এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুটা বের করা। সো আমরা আগের বারের মতনই সেম কাজ করব। ফার্স্টে আমরা একটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স নেব, অ্যান্ড দেন একটা দাগ দিয়ে আমাদের একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স থাকবে, সেখান থেকে দুইটার মাধ্যমে আমরা একটা আরবিটারি ম্যাট্রিক্স তৈরি করব। সো এখান থেকে যদি আমি আরবিটারি ম্যাট্রিক্স তৈরি করি, সেক্ষেত্রে আমার ফার্স্টে কি আছে, টু, অ্যান্ড দেন মাইনাস ফোর, অ্যান্ড দেন আমার এখানে প্লাস সিক্স, থ্রি, টু, ওয়ান, অ্যান্ড দেন মাইনাস ওয়ান, টু, মাইনাস থ্রি, অ্যান্ড দেন আমরা একটা দাগ দিয়ে কনস্ট্যান্ট ভ্যালুগুলো বসাবো, সেটা হচ্ছে এইট, ফোর, অ্যান্ড দেন মাইনাস ফোর। আগের বার আমরা কি করছিলাম, এখান থেকে আমরা আর ইএফ এর ভ্যালু বের করছিলাম, এবারও সেম কাজ করব। সো আর ইফ এর জন্য আমরা ফার্স্টে কি করি, ফার্স্টে আমরা ফার্স্ট রোটাকে তার মতো আগের মতোই রাখবো, 2 4 8 6, এন্ড দেন এখানে আছে আমার 8। তো এটার নিচের ভ্যালু যেগুলো আছে সেগুলোকে আমরা 0 দিব। এখন আমাকে বের করতে হবে যে কোন ভ্যালুর জন্য এখানে 0 আসে। তো ফার্স্ট রো এর ক্ষেত্রে আমরা দেখেন, আমরা এখানে 2 আছে, এখানে 3 আছে। সো আগের বারের মতনই এবার কিছুটা, ইউজুয়ালি এত বেসিক দেওয়ার কথা না। সো আমরা আর2 এর জন্য যেটা করব, আর2 প্রাইম,
আর টু প্রাইমের জন্য যেটা করবো, আর টু আমাদের এখানে এটার সাথে এটা এটার সাথে যদি আমি 2 গুণ করি এবং এখানে ফার্স্ট রো এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে এবং দেন দুটাকে যদি আমি বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমি আর ভ্যালুটা পাবো, এখানে আমি একটা জিরো আনতে পারবো, তাই না?